আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকা, এই ব্যাপারটাই সব থেকে বেশি আলোচনা ছিল গভীর রাত পর্যন্ত। এবং সারা রাত সেই আলোচনাই মূলত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত কথোপকথনে। অনেকের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা। সেই আলোচনাকে ভেদ করে একটা আলোচনা মাথাচাড়া দিয়েছিল, সেটা হচ্ছে তারেক রহমান 25 ডিসেম্বর ফিরছেন। কিন্তু এই তারেক রহমানের খবরটা জন্ম হওয়ার আগেই গত রাতে হঠাৎ করেই দেখা গেল যে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা দেখলাম। অর্থাৎ এই ঘটনা যখন ঘটল তখন অভিযোগের আঙুল যাচ্ছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ এই নাশকতা করেছে। যখন আওয়ামী লীগ 11, 12, 13 3 দিনের কর্মসূচি পালন করছে, মিছিল, মশাল মিছিল, 13 তারিখের লকডাউন, এই ব্যাপারগুলো তারা যখন মানে পালন করছে, অর্থাৎ আজকে যখন লকডাউন তারা পালন করবে সারা দেশে সকাল সন্ধ্যা, ঠিক তার আগের রাতে এই বাসে আগুন দেওয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে। কি ঘটলো রাজধানীতে, এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ওসমান হাদির আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের অন্য কোথাও ঝটিকা মিছিল কিংবা মশাল মিছিল গতকালকে হয়েছে কিনা এই খবর আমাদের কাছে তেমন একটা আসেনি। আমরা পরশুদিন দেখেছিলাম মশাল মিছিল ঢাকা শহরে একাধিক জায়গায় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের, কিন্তু গত রাতের এই বাসে আগুন দেওয়াটা আলোচনায় এসেছে যে এটা আওয়ামী লীগ করেছে। চলুন আমরা একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং বুঝেও দেখি এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি আওয়ামী লীগের ওপরে দায়টা চাপছে তাদের কর্মসূচি ঘোষণার কারণে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা গতকালকে রাজধানীর বাড্ডায় এই ঘটনাটা ঘটেছে। ইদানিং বাড্ডা এলাকায় যে কোনো কর্মসূচির ব্যাপারে, বিশেষ করে বাসে আগুন টাগুন দেওয়ার ব্যাপারে বাড্ডাতে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধহয়। কোনো ঘটনা ঘটলে 2-4 জায়গায় ঘটনা ঘটলে তার মধ্যে বাড্ডা একটা জায়গা থাকবে। এবার একমাত্র ঘটনা আমরা দেখলাম সেটাও বাড্ডায়। বাড্ডাতে আসলে কি হলো, গণমাধ্যম কি বলছে, মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাড্ডায় চলন্ত বাসে আগুন। সেখানে ছবি দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে বাসে। গণমাধ্যম বলছে রাজধানীর বাড্ডায় গুদারাঘাট এলাকায়, অর্থাৎ গুলশান বাড্ডা যে লিংক রোড, সেই লিংক রোড এলাকায়, গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিল কিনা সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আবার গণমাধ্যমও সেই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন করতে না পারার একটা কারণ যেটা বলছিলাম, যে সমস্ত আলোচনার সমস্ত ফোকাস এবং সাংবাদিকদের সমস্ত বহর মূলত দুপুরের পর থেকে, 2:30টার পর থেকে ওসমান হাদিকে কেন্দ্র করে এদিকে বিজয়নগর এলাকা, ওদিকে ঢাকা মেডিকেল কলেজ, তারপরে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে ট্রান্সফার করা, এভার কেয়ারে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগে থেকেই চলছে, সব মিলিয়ে গণমাধ্যমের সমস্ত ফোকাস যখন ওই দিকে, তখন বাড্ডাতে এই ঘটনাটা ঘটতে আমরা দেখলাম। বাড্ডাতে যখন এই ঘটনাটা ঘটানো হলো তখন এটাকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখলাম। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটাকে বলছে এটা দুর্বৃত্তরা করেছে, করে তাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। আওয়ামী বিরোধীরা লেখালেখি করছে যে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে, বাসে আগুন দিচ্ছে কারণ বাসে আগুন দিয়ে তারা মানুষকে মারতে চায়। এরকম দুই পক্ষের লেখালেখি আমরা দেখছি। দুই পক্ষের লেখালেখি যখন দেখছি তখন গত রাতটা ছিল কি, আজকে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা লকডাউন পালনের কর্মসূচি। যদিও গতকালকে ওসমান হাদির এই সারাদিন এই আলোচনাটা
এত বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সারা দেশের জন্য যে আওয়ামী লীগের আজকের লকডাউন কিংবা তার আগের তাদের প্রস্তুতি এবং বিভিন্ন কর্মকাণ্ড এগুলো নিয়ে গণমাধ্যমে বিন্দুমাত্র কোনো খবর হতে দেখা যায়নি। এবং পুলিশ প্রশাসনও হাদির এই ব্যাপারটাতে একটু স্তম্ভিত হয়েছে। তারাও মানে আদা জল খেয়ে মাঠে নেমেছে। যে কোনো মূল্যে হাদির উপরে যায় যে হামলা হয়েছে সেটার পেছনে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় আনা সেই চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টার কারণেই আমরা পুলিশের তৎপরতাও আজকের লকডাউন নিয়ে পুলিশের তৎপরতা কিংবা গণমাধ্যমের তৎপরতা কোনো কিছুই আমরা তেমন একটা লক্ষ্য করিনি। এই একটি ঘটনাই গুরুত্বপূর্ণ হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে পরশুদিন যেদিন তারা প্রথম দিন 3 দিনের কর্মসূচির প্রথম দিন তারা যে মশাল মিছিল করতে চেয়েছিল সেই মশাল মিছিল করতে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গার ভিডিও। ঢাকার 2-3টা স্পটে তারা মশাল মিছিল করেছে, এরকমটা দেখা গেছে। এখন দেখার বিষয় যে এই যে ঘোষিত লকডাউন, আজকে এই ভিডিও যখন দেখছেন তখন মানে আজকে সারাদিনই তো তাদের এই কর্মসূচি পালন করার কথা এবং সারা দেশে সকাল সন্ধ্যা। এটার এখন দেখার বিষয় যে জনগণ কতটা সাড়া দেয়। যদিও আজকে শনিবার, সপ্তাহে 2 দিন বন্ধের 1 দিন, সুতরাং মানুষের এমনি অফিসে যাতায়াত, বিশেষ করে সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ। মানুষের এমনি প্রয়োজন কম হেতু মানুষ এমনি বেরোবে কম। সেই ব্যাপারটা এবং এবারের এই ঘোষণাটা আমার মনে হয় না যে জনমনে খুব একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে। যেমনটা গত মাসের নভেম্বরের 13 তারিখে প্রথমবার যখন তারা লকডাউন শব্দটা ব্যবহার করে কর্মসূচি ঘোষণা করলো, তখন কিন্তু সরকারের এটা ঠেকানোর যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতেই জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। জনগণ রাজধানী অন্তত বেশ ফাঁকা হয়ে পড়েছিল। সেই সরকারের প্রস্তুতির কারণেই এক ধরনের আওয়ামী লীগ ক্রেডিট নিতে পেরেছে যে তাদের লকডাউন তারা সফল করতে পেরেছে। এখন আজকের দিনটা জনগণ কিভাবে রিয়াকশন করে, সরকার কিভাবে রিয়াকশন করে, সেটাই দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মুখে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে যে কাণ্ড ঘটল, বিশেষ করে শরীফ ওসমান হাদিকে গুলি করার যে কাণ্ড, তাতে নির্বাচন হওয়াটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন যদি না হয় তাহলে কাদের লাভ? নির্বাচন ভণ্ডুল করে কাদের লাভ? সেই ইকুয়েশনটা হয়তো রাজনীতিবিদরা কিংবা রাজনীতি বিশেষজ্ঞরা করবেন। সেরকম একটা জটিল পরিস্থিতিতে আজকে সেনাপ্রধানকে আমরা বলতে শুনলাম, তিনি বললেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা। সেই কঠিন চ্যালেঞ্জটা আদতে কি? আমাদের সামনে আর কি কঠিন চ্যালেঞ্জ আছে? আগামী নির্বাচনটা হওয়াও কি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা তিনি তার অধস্তন কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বললেন। চলুন একটু জেনে দেখি কোন প্রেক্ষাপটে আমাদের সেনাপ্রধান মনে করছেন যে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা। তিনি তার অফিসারদের উদ্দেশ্যে যে কথা বলেছেন তাতে মনে হতেই পারে যে আমরা বোধহয় খুব খারাপ একটা সময়ে অবস্থান করছি। অবশ্য বাস্তবতাও তাই। আজকে প্রকাশ্যে দুপুরবেলা রাস্তায় যখন একজন ছাত্রনেতাকে গুলি করার ঘটনা আমরা দেখলাম, তখন সেটা নিয়ে নানা ধরনের স্বার্থের আলোচনা হচ্ছে। কার স্বার্থ এখানে থাকতে পারে এই ঘটনা ঘটানোর পেছনে, কাদের স্বার্থসিদ্ধি হতে পারে, কারা লাভবান হতে পারেন, এই ইকুয়েশনগুলো তৈরি হয়েছে এবং নানাভাবে এখনও চলছে সেই আলোচনা। সেরকম মুহূর্তেই সেনাবাহিনীর প্রধান যেটা বললেন, কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
কোন কঠিন চ্যালেঞ্জের কথা বলছেন সেটা আলোচনার আগে একটু জেনে দেখি তিনি কোন প্রেক্ষাপটে কোথায় বললেন। নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর এই যে কঠিন চ্যালেঞ্জ, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ এই বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বার্ষিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেনাবাহিনী প্রধান ইভিআরসিতে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার কমান্ডার এবং দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান। তারপরে নানা আনুষ্ঠানিকতা হয়। সেখানেই তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সামনে বোধহয় মানে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমরা গতকালকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার দেখেছি রয়টার্সে সাক্ষাৎকারের ব্যাপারেও তিনি সেনাপ্রধান সম্পর্কে কথা বলেছেন এবং খুবই পজিটিভ কথা বলেছেন সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে, কিন্তু এই সেনাপ্রধান তিনি গণতন্ত্রে ফিরে যেতে চান, তিনি কোনোভাবেই সামরিক শাসন চান না কিংবা ক্ষমতা দখল করতে চান না। সেনাপ্রধান নিজেও বারবার এই কথা বলেছেন এবং এই কথা বলে তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন এবং এটাতেও প্রশংসিত হয়েছেন, অনেকে প্রশংসা করেছেন যে একজন সেনা তিনি চাইছেন গণতন্ত্র ফিরে আসুক, দ্রুত নির্বাচন হোক, অথচ নির্বাচন নিয়ে যখন কাপঝাপ চলছিল সেই সময়ে এটা নিয়ে আলোচনা হয়েছে প্রচণ্ড, যে সেনাপ্রধান যখন চাইছেন দ্রুত নির্বাচন হোক এবং গণতন্ত্রে ফিরে আসি, তখন সরকার কেন দ্রুত নির্বাচন চাইবে না। সেনাপ্রধানের নানা ধরনের কথাবার্তা, নানা মূলত কথায় বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে। সবথেকে বেশি প্রশংসিত হয়েছে তার বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার রাজনৈতিক বিভিন্ন কর্মীর দিক থেকে আসলেও সেনাবাহিনী সেটার ব্যাপারে কোনো অ্যাকশানে যায়নি, ধৈর্যের সাথে সেটা, সহনশীলতার সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু অনেকে আবার বলেন যে সেনাবাহিনী যখন মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটা সেনাপ্রধানের গায়ে গিয়েই শেষ পর্যন্ত লাগে, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখি। কিংবা আজকেও যেটা হলো, শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটা আমরা দেখলাম এবং গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজকে কিন্তু অলরেডি নির্বাচন কমিশন প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানা পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন, 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। তার মানে হচ্ছে যে এখন দেশটা যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাওয়ার কথা, অফিসিয়ালি সরকারের আন্ডারে থাকার কথা নয়, সেরকম পরিস্থিতিতে যদি আইনশৃঙ্খলার এই অবনতি ঘটতে থাকে তাহলে নির্বাচনটা আগামীতে হবে কি না, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হওয়ার কথা সেটা হবে নাকি বানচাল হয়ে যাবে। যদি নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে 12 তারিখের পরে 17 তারিখ থেকে রমজান শুরু, সুতরাং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হবে না, মার্চ এপ্রিলে গিয়ে আবার ছেলেদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সুতরাং সেই সময় নির্বাচন করা সম্ভব হবে না, চলে যেতে হবে জুনের দিকে চলে গেলে তখন বর্ষার মৌসুম, বৃষ্টির মৌসুমে সাধারণত বাংলাদেশে নির্বাচন হয় না। সুতরাং যদি ফেব্রুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে যায় তাহলে নির্বাচন চলে যেতে হবে আবারও ওই 26-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তার মানে হচ্ছে যে 10 মাস, 9-10 মাস পিছিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে। এরকম পরিস্থিতি তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, সেই অবনতি থেকে উদ্ধারের একটা দায় কিন্তু সেনাপ্রধানের রয়েছে।
সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে তিনি বলছেন কিনা, কিংবা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি কতটা পারবেন। এর আগে আমরা দেখেছিলাম যে তিনি সবসময়ই চেয়েছেন দেশে ইনক্লুসিভ নির্বাচন হোক, কিন্তু সেই জায়গা থেকে তিনি হয়তো একটু নীরব হয়ে গেছেন সরকারের সাড়া না পেয়ে। সরকার ইনক্লুসিভ নির্বাচনে যেতে চায়নি, সরকার একটা বড় সংখ্যার মানুষের প্রতিনিধিত্ব বাদ দিয়েই নির্বাচন করতে চায়। সাম্প্রতিক জরিপে দেশের বেশিরভাগ মানুষ 69.2% মানুষ সবাইকে নিয়ে নির্বাচন, আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে দেওয়ার অধিকারের কথা বললেও সরকার সেটাতে কর্ণপাত করেনি। সেই মুহূর্তে সেনাপ্রধানের কথাও আদতে বাস্তবায়িত হয়নি। সেরকম মুহূর্তে মানে সেনাবাহিনী যখন চায় যে তারা দ্রুত ব্যারাকে ফিরে যাবে, এই দ্রুত ব্যারাকে ফিরে যাওয়ার ব্যাপারটা কিন্তু আরও পিছিয়ে যাবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরও বেশি হতে থাকে। শরীফ ওসমান হাদির এই ঘটনা এবং এই ঘটনা যদি আরও খারাপ দিকে মোড় নেয়, আল্লাহ না করুক তিনি যদি বেঁচে ফিরতে না পারেন, তাহলে এই একটা ইস্যুই নির্বাচন পেছানোর ইস্যু হিসেবে কাজ করতে পারে, যেটা কারো কাছেই কাম্য নয়। সেই ক্ষেত্রেই আলোচনা হচ্ছে চতুর্দিকে যে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে লাভটা কার, লাভটা কোন পক্ষের। সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান কতটা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, মোকাবেলা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, আপনি কতটা আস্থাবান সেনাবাহিনীর ওপরে যে তারা এই পরিস্থিতি কন্ট্রোলে এনে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যথাযথভাবে করতে সরকারকে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে 32 আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না। এই নির্বাচন মানি না, তফসিলও মানি না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য, মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া, নাকি ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন। কোনটা? সবগুলো মিলান। এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাছার নিচে দিয়ে ওই যে ডিম আছে না, গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত। যে তুমি যে 50 জন বলছিলে, সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে। কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে, তারে উল্টায় লটকাও। এখানে কারোর দোষ দিয়া লাভ নাই, সব জানে রাশেদ, রাশেদ খানই জানে। এই জন্যে আমি বলছি যে সাউয়াদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। আমি বলেছিলাম যেটা রাশেদ বলতে পারবে তার সত্য না কতটুকু, কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে গুলি করা হলো। এই গুলি করার পিছনে কারা দায়ী, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সম্ভাব্য প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না, কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না? আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা 6টায়, 11ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টায়। আজকে 12ই ডিসেম্বর, আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে। আমরা শুধু জানতে পেরেছি যে 2:35 হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কখন গুলিবিদ্ধ যায় না। ওসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক, তেজদীপ্ত নতুন নওজোয়ান,
যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তার জ্ঞান, বুদ্ধি, মেধা, যে কোনো লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতম প্রার্থী, যোগ্যতম ব্যক্তি, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেনশিয়াল, অত্যন্ত সম্ভাবনা একজন নেতা। কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন? অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এই জন্য হাদিকে মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতেই। মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না। এর সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বর্তাবে। হবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলো হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে, এটাকে নেগেটিভ দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতর নিয়ে গেছে। কাজে মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গেছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এইভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে। তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপর আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনা বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালের দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারাম কুর্তের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি? তার কত বড় অডাসিটি দেখেন। রমনা থানা, রমনা এলাকার ডিসি কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সেগুলো রিপোর্ট পাইল না। এটা কি ভাবা যায়, চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার? যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস, টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন সারার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়, সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি। তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় এই রমনা থানার এই ডিসি আগে থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত। তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে। তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এরকম একটা ঘটনা ঘটবে।
তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে, লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে আমি অনুরোধ করবো, বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রফেশনালি দেখেন, আপনার পেশাভিত্তিক দেখেন। কোন দল ব্যক্তির প্রতি আপনার আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে ঝরে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ঢাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে। সেটা যদি ঢাকসুর নেতৃত্বে হয়, আমি পূর্ণ সমর্থন জানাবো। ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য, জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই, কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই। উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হবে, আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহেব দুপুরে লাঞ্চ করবেন, ক্ষমতায় থাকবেন। সরি জেনারেল, ইউ হ্যাভ মিজারেবলি ফেইলড। আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জাস্কর ব্যর্থ হয়েছেন, অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়িত্ব নিয়ে আপনি কি সসম্মানে পদটা আজকে ছেড়ে দিবেন? এদেশে মানুষের অভাব নাই, স্বরাষ্ট্র মন্ত্রক চালানোর মতো আপনার যে এফিসিয়েন্সি লোক, আমি ডজন বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কোমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি। কারণ ডক্টর বলেছেন কমায় আছে, এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন। সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করে আনা যাবে না, এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা। যেহেতু পুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্যি ধরে নিয়ে বলছি। তাহলে শুধু সময়ও না, ক্ষণ, আমাদের ক্ষণ অপেক্ষা করতে হবে। এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা, এখানেও আবার মেডিকেল কলেজে তাকে শুয়ে রেখে জাতিকে শান্ত করার চেষ্টা করা হবে কিনা। হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে এটা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে। হয়তো নতুন করে আবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে, আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা ঢাকসুর বিবি বলেছে, নতুন অভ্যুত্থান শুরু হবে ঢাকা মহানগর ঘিরে, এটাও হয়ে যেতে পারে। এই তাৎক্ষণিক যদি এরকম একটা খবর চলে আসে, একটা হৃদয় বিদারক নিউজ যদি বাংলাদেশের মানুষের সামনে চলে আসে, হয়তো তরুণ সমাজ, হয়তো তরুণ জীবন তারা হয়তো মেনে নাও নিতে পারে। উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি একজন ব্যক্তি, মানুষের বিবেক, জনগণের বিবেক। উসমান হাদি এই পর্যন্ত কথা বলেছেন, টেলিভিশন টক শোতে বলেছেন, রাজনৈতিক মাঠে মঞ্চে বলেছেন, মতিঝিলে এলাকাতে বলেছেন, সকল বক্তব্য প্রতিটা মানুষ সাদরে গ্রহণ করেছে। উসমান হাদিকে তার আগামী দিনের নেতৃত্বের কোটায় বসিয়েছেন। এটা উসমান হাদির অ্যাচিভমেন্ট ছিল। আজকে কোনো একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য গুপ্ত বাহিনী হত্যাটা করিয়েছেন। এখানে আমি বিশ্বাস করার মতো কোনো উপাদান আমার কাছে নাই, এবং আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলেও আমি দেখতে পাই যে মির্জা আব্বাসের এখানে এই ঘাতক বাহিনী পাঠানোর কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। কারণ এই দায়িত্ব তার কাঁধে পড়বে।
এখানে তৃতীয় পক্ষ দুইটি পক্ষকে ঘায়েল করে অন্য কোনো পক্ষ বা সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য, নির্বাচনে স্বতঃস্ফূর্ত যাতে কেউ আগে না যায়, তাই তৃতীয় কোনো শক্তিকে, তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করে দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনো গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত। জানি স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি। তারপরেও বলবো এটার সঙ্গে বিএনপি জড়িত নয়, এটার সঙ্গে জামাত ইসলাম জড়িত নয়, এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয়, এটার সঙ্গে এনসিপি জড়িত নয়, এটার সঙ্গে হাদির তো কোনো দলে নাই, সে স্বতন্ত্র প্রার্থী। এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত। এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না, তারা না বিএনপির ফ্রন্ট লাইন, না জামাত ইসলামের ফ্রন্ট লাইন, না তারা শিবিরের ফ্রন্ট লাইন, না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন, না তারা এনসিবির ফ্রন্ট লাইন, না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন। এটা একটা গুপ্ত বাহিনী যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এদেশের রাজনীতিকে তাদের অস্ত্রের কাছে জিম্মি রাখার চেষ্টা করছে। সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, মানুষের উদ্বেগ, মানুষের সংখ্যা, মানুষের ভয়, ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য, নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী, যার পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে।